ভাই আমরা তো জানি কানাডাতে ভিসা হয় না, কিন্তু আপনি কাউন্সিলর হিসেবে সিনিয়র কাউন্সিলর আমাদের এই অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সিতে, আপনি বলতেছেন ভিসা হয়। ভাই কিভাবে? কানাডাতে ভিসা ক্যাপ করেছিল, বাট এখন ভিসা ক্যাপটা উঠে গিয়েছে। তারা এখন স্টুডেন্ট নিচ্ছে। আপনার আপকামিং ইনটেক গুলোতে এবং বিগত লাস্ট 6-7 মাসে প্রচুর ভিসা হচ্ছে কানাডাতে। এখন মোটামুটি স্বাভাবিক। এখন কানাডা ভিসা দিচ্ছে। আচ্ছা, একজন ছাত্র কিভাবে বুঝতে পারবে সে কানাডার জন্য উপযুক্ত বা আমাদের সাথে যোগাযোগ করবে? প্রথমত তার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে ডুওলিঙ্গো বাদে। আইএলটিএস, পিটি অথবা টোয়েফল তিনটেই অ্যাকসেপ্ট করে। উইথাউট ইংলিশ প্রফিসিয়েন্সি কানাডা ভিসা হয় না। আমার যদি একাডেমিক 60% থাকে, তারপরে আইএলস এর ভালো রেজাল্ট থাকে 6.5 এর উপরে, তাহলে কি আমি কানাডার জন্য উপযুক্ত? জি। তাছাড়া আপনার স্পন্সর রেডি আছে কিনা, স্পন্সরের ব্যাংক ব্যালেন্স রেডি আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে স্পন্সরের যে সোর্স অফ ফান্ড বা যে ফান্ডটা আপনি দেখাবেন সেটা রেডি আছে কিনা, লাস্ট 6 মান্থের ম্যাচুরিটি এবং ব্যাচেলর জন্য সর্বনিম্ন 60 থেকে 70 লাখ টাকা ব্যাংকে দেখাতে হবে। সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিআর একসাথে দেখাতে পারেন। তো এটা রেডি আছে কিনা এটা ইনশিওর করতে হবে। সামনের কোন ইনটেক আছে ভাইয়া কানাডার জন্য? কানাডার জন্য এখন এই মুহূর্তে সেপ্টেম্বর ইনটেক রানিং আছে। সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি এন্টিতে এখন কানাডাতে বেশ কিছু ইউনিভার্সিটি এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আচ্ছা, কানাডাতে আমার এ টু জেড খরচগুলা যদি একটু বলতেন। কানাডাতে এ টু জেড খরচের মধ্যে আপনার টোটাল 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনি কানাডায় ভিসা করে যেতে পারবেন ভিসা হওয়ার আগে। কারণ এখানে টিউশন ফি একটা ডিপোজিটের বিষয় আছে। সেটা আপনার অফার লেটার আসার পরে একটা অ্যামাউন্ট টিউশন ফি অফার লেটার উল্লেখ থাকে। অফার লেটারে যে টাকাটা উল্লেখ থাকে সেটা হচ্ছে ডিপোজিট করে যেতে হবে। সেটা সর্বনিম্ন 1,000 কানাডিয়ান ডলার থেকে শুরু, সর্বোচ্চ 7,000 8,500 কানাডিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। তো এটার উপর বেস করে আপনার খরচটা ভেরি করে। টিউশন ফি বাদে বাকি আপনার অলমোস্ট 1 থেকে 1.5 লাখ টাকার মতন একটা খরচ হয়। আচ্ছা, আমার যদি ভিসা না হয় ইন কেস, সেক্ষেত্রে আমি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি? ভিসা না হইলে আপনার ভিসা ফি যেটা জমা দিবেন 235 CAD, এটা নন রিফান্ডেবল। এটা সব কান্ট্রির জন্য। এখানে ভিসা ফি এবং বায়োমেট্রিক ফি দুটো একসাথেই থাকে এবং এই দুটো নন রিফান্ডেবল। এছাড়া আপনি যে টিউশন ফিটা জমা দিবেন এটা রিফান্ডেবল, সো এটা আপনি ব্যাক পাবেন। পাশাপাশি আপনার যাবতীয় যে ডকুমেন্টস রেডি করার যে বিষয়টা, সে টাকাটা আপনার এককালীন দিতে হয় এবং এটাও নন রিফান্ডেবল। অনেকের তো শুনি ভাইয়া কানাডাতে ব্যান করে দেয়। আসলে এই ব্যান করার ক্ষেত্রে দোষটা কার? ছাত্রর না এজেন্সির? ব্যান করার ক্ষেত্রে দোষ যদি বলি দুজনেরই থাকে। ছাত্র অনেক সময় বুঝেও না বুঝার এজেন্সির কথা শুনে অনেক সময় অনেক ভুল কাজ, এজেন্সির ভুল নির্দেশনায় কাজ করে থাকে। জাস্ট এবং এজেন্সিরও কিছু দোষ থাকে। ভুল ডকুমেন্টেশন, ভুল গাইডেন্স এগুলোর কারণে অনেক সময় ছাত্র ব্যান হয়। আমরা ট্রান্সপারেন্সি সাপোর্ট দিয়ে থাকি সবকিছু এবং সব অ্যাকুরেটলি আমরা গাইড করে থাকি একটা স্টুডেন্টকে। সো আমাদের তরফ থেকে এই ধরনের কোনো ধরনের ভুল বা এরকম কোনো কিছু আশা করতে পারবেন না। আর কানাডার ভিসা হলে আপনাদের সার্ভিস ফি কত? আমাদের কিছু না, আমাদের সার্ভিস চার্জ 1.5 লাখ টাকা। ফাইল ওপেনিং আপনার নেন কিনা? আমাদের একটা ছোট ফাইল ওপেনিং চার্জ আছে, সেটা হচ্ছে 10,000 টাকার মতো। পাশাপাশি আপনার একটা অ্যাপ্লিকেশন ফিজ আছে, ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপর। সর্বনিম্ন 100 কানাডিয়ান ডলার থেকে শুরু। এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন। এটার উপর বেস করে আমরা অ্যাপ্লিকেশন ফিসটা নিয়ে থাকি। অন এভারেজ 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ফিস নিয়ে থাকি। যেন একটাতে এপ্লাই করলে সেটার আশায় বসে না থেকে সময় নষ্ট না হয়। অনেক সময় সিট ফিল আপ হয়ে গেলে আপনার দেখা গেল যে অফার লেটার আসে না, নেয় না বা কোনো কারণে রিজেক্ট করে দেয়। এরকম কেস হয়। এই কারণে আমরা রিস্ক না নিয়ে আমরা মিনিমাম 2টা থেকে 3টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব। যেন যেকোনো একটা বা 2টা থেকে অফার লেটার আসতে পারে। এরপরে সেখান থেকে আপনি চয়েস করবেন বা আমরা সাজেস্ট করব কোনটা নিয়ে আপনার দাঁড়ানো ভালো বা উচিত। কানাডাতে কি ভাইয়া ডিপেন্ডেন্ট এলাও, স্পাউস বা চিলড্রেন নিয়ে যাওয়া যায়? মাস্টার্স এর জন্য ডিপেন্ডেন্ট স্পাউস, চিলড্রেন সবাই একসাথে এপ্লাই করে যেতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ।